যদি সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানি, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না। এই সরকার সব কিছু কি করতেছেন, সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়। না জয় বাংলা এই কথাগুলো আসতেছে, আপনি জামাতের কিন্তু কোনো জায়গায় এটা দেখতে পাবেন না। তার মানে আমরা যদি করে থাকি কিছু দেশের স্বাধীনতার জন্য আগে আন্ডারগ্রাউন্ড কোনো পলিটিক্স করে থাকি, সেটা 36শে জুলাইয়ের আগে। 36শে জুলাইয়ের পরে জামাতে ইসলামের কোনো জনসভায় কোনো জায়গায় আপনি এটা দেখবেন না ওই যে মানে স্বৈরাচার মনস্টারের দোসর তারা কেউ আমার মঞ্চে এসে বলে গেছে বক্তৃতা দিতে দিতে জয় বাংলা। সো একটুকুনি আমি বলবো যে সুভাষ যদি বলে থাকে, যদি রবীন্দ্রনাথরা বলে থাকে আমাদের যদি দেশের স্বাধিকারের আন্দোলনের জন্য আমাকে হিডেন হতে হয়, কিন্তু সেটা মানি না যে আমি অন্য দলে দলে হিডেন ছিলাম। আমি হিডেন ছিলাম কি কারণে সেটা আপনারা এবং দেশবাসী বিচার করবেন। জি এস এম শাহরিয়ার কবির। ডাক্তার সাখাওয়াত হোসেন, আপনার যে প্রশ্নের শেষটুকু সেটা হচ্ছে ওনার এটা করা উচিত না। জি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, জুলাই সনদ ইস্যুতে সমঝোতার চেষ্টায় জামায়াতের উদ্যোগে বিএনপি কেন সম্মতি হয়নি? ফোন কল এসেছিল জামায়াতের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কোনো সমাধান হলে সেটা কি ভালো হতো না? এখন যদি সরকার একটা সিদ্ধান্ত নেয়, যদিও শুনতে পাচ্ছি আমরা যে হয়তো সরকার বাকি দলগুলোকে ডেকে আরেকবার আলোচনা করবে, 7 মাসে 8 মাসে 9 মাসে যেটা হয়নি, 7 দিনে যেটা হয়নি সেটা 1-2 ঘন্টায় কি করে হবে, সেটাও একটা প্রশ্ন। আর সরকার যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেয়, সেটা কি আসলে বিএনপি মানবে বা অন্য রাজনৈতিক দলগুলো মানবে বলে মনে করেন? যে দলের নায়েবে আমির ঘি খেতে পছন্দ করেন এবং সে ঘি আঙুল বাঁকা করে তুলে চেটে খেতে ভালোবাসেন, যিনি হানকি পাঙ্কি শব্দের মতো এরকম সিলি শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারেন, তিনি আবার অনেকে তো অনেক কিছু করে পুরো ভাষিয়েও দিতে চেয়েছিলেন বাংলাদেশ। তাদের ব্যাপক নিন্দা হয়েছে, দল থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির মাঝারি লেভেল বা মানে ব্যক্তি বিশেষ এরকম কোনো নেতা করেছেন, একটা অ্যাপ্রিসিয়েশন তো দূরের থাকুক, আপনার এই প্রোগ্রামে বিএনপির নেতারা বিএনপির পক্ষ থেকে নিন্দা করেছে, এমনকি দলগতভাবে বিএনপি চিঠি দিয়ে সতর্ক করেছে তাদেরকে, করেছেন। তাহলে এই রকম কথা, এরকম ভাষা একদিকে আপনি ব্যবহার করবেন, আপনি মাঠে আন্দোলন নিয়ে উস্কানি দিবেন, বিক্ষোভ করবেন, আপনি অন্যদেরকে নানানভাবে উত্তেজিত করবার মতো কর্মসূচি দিবেন, কথা বলবেন, আবার বলবেন আলোচনার প্রস্তাব দেওয়ার জামায়াত এইখানে কেউ না। এই জন্য কারণ হচ্ছে এই আলোচনায় মধ্যস্থতা করবার জন্য একটা কমিশন ছিল, সেই কমিশনের সঙ্গে আলোচনায় তো ওনরা পিআরের প্রশ্নই তুলে নাই, এজেন্ডাই তুলে নাই, তারপর নতুন নতুন ইস্যু তৈরি করছে। আর একটা হচ্ছে গিয়ে এইটা ওনাদের সময় ক্ষেপণ করবার আর একটা অপকৌশল। বাংলাদেশে আপনি নজির দেখান তো, রাজনৈতিক দলগুলো নিজেরা বসে আলোচনা করে সমাধান করে ফেলেছে কোনো গুরুতর সমস্যা। স্যার কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান এসে সফল হননি, জাতিসংঘ থেকে তারানকো সাহেব এসে সফল হননি, বাংলাদেশে আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেব, বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব দিনের পর দিন সিরিজ বৈঠক করে সফল হননি। কোথাও কোথাও কিছু সফলতা ছিল না এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হননি। এইখানে জুলাইয়ের পরেও যেখানে সবাই এরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, এই জামায়াত বিএনপি উভয়ই গুম খুনের শিকার, উভয়ই হামলা মামলা জেল নিপীড়নের শিকার। বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে, জামাত গুপ্ত রাজনীতি করেছে, কিন্তু তাদেরকে নিপীড়নের শিকার থেকে তা মুক্ত করতে পারে নাই অনেককে যারা প্রকাশ্য ছিল। সেই দুইটা দল জুলাই অভ্যুত্থানের পরে পারেনি বলেই ঐক্যমত্য কমিশনের রেফারিং লেগেছে। সেই রেফারিং করে যতদূরে একমতে আনতে পেরেছে, আপনি ততটুকু বেস ধরে যদি আগাতেন তাহলে এই যে এখন নতুন করে সংকট, এটা তৈরিই হতো না। সেই সংকট তৈরি করে আপনি মাঠে নেমে
এখন আপনি ফোন কল দিচ্ছেন যে আসেন আলোচনা করি। বিএনপি আপনাদের সঙ্গে আলোচনায় সমঝোতার কোনো রকম আভাস দেখতে পেলে যেত। আপনাদের ল্যাঙ্গুয়েজ তো বলেন আপনারা সমঝোতা চান, আপনারা মাঠে যে কথা শীর্ষ পর্যায়ের নেতাদের যেটা আপনাদের চামচাদের দিয়ে বলাতে পারেন বড় জোর, সেটাও শোভন হতো না। সেই কথা আপনার টপ লেভেলের লিডারশিপ যেই ভাষা, আপনি ভাবতে পারেন যে বিএনপির টপ লিডারশিপ বেগম খালেদা জিয়া, দল হিসেবে বিএনপির টপ উনি, বা তারেক রহমান বা বিএনপির মহাসচিব, জামায়াতেরও আমি নায়েবে আমির এবং আমির ওনাদেরকে ওই লেভেলে ধরিয়েই, এদের মুখে আপনি এই হাঙ্কি পাঙ্কি শব্দটা শুনতেন, এইভাবে হুঙ্কার দিয়ে বলা, এইরকম তুচ্ছতাচ্ছিল্য করা এবং ঘি আমাদের লাগবে আমরা খাবো এই বাঁকা করে এই জাতীয়, তাহলে দেখতেন আজকে এই জামায়াত ইসলাম কী রকম স্লোগান বের করতো ওই নেতাদের নিন্দা করে। আমরা লজ্জিত হতাম আমার নেতা নিয়ে, যাকে আমি ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ভালোবাসি। আমি ওই দলের অনেক নেতাদের ভালো চাই এবং আরও একটা বেটার বিএনপি হোক, দীর্ঘদিন ধরে বলে আসছি চাই। তারপরও আমাদের বিএনপির কোনো নেতা এইরকম ভাষা প্রয়োগ করলে আমি লজ্জিত হতাম এবং আমি বলতাম এটা ঠিক হয়নি। পারলে ওনারা সেটা বলুক, ওনাদের কোনো নেতার মুখে, কোনো বিশ্লেষকের মুখে, কোনো পেশাজীবীর মুখে আজকে পর্যন্ত আমি শুনলাম না যে হ্যাঁ ওনার এই ভাষা প্রয়োগটা রাজনীতি সুলভ হয়নি। পরিবর্তিত যে রাজনীতি আমরা চাই, বিএনপির যারা খারাপ করেছে খারাপ বলছি তো, এখনও খারাপ বলছি, এবং তাদের মধ্যে অনেকে নমিনেশন পায় নাই, সে নমিনেশন না পাওয়ার পেছনেও ওই ভূমিকা একটা কন্ট্রিবিউট করেছে বলে ধারণা করি আমরা। দেখি আজকের এই অনুষ্ঠানে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির সরিটরি কিছু বলেন কিনা, আসবো তার কাছে। সারোয়ার তুষার, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজেরা বসে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামের উদ্যোগ সফল হয়নি। 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বা দিতে হবে। রাজনৈতিক সূত্রগুলো বলছে কার্যত বিএনপির অনাগ্রহে দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়নি এবং বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে খুব একটা ইচ্ছুক নয়। তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে। বৃহস্পতিবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এরকম ধরনের সিদ্ধান্ত হয়েছে। এখনো পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন। এই সিচুয়েশনে সরকার রাজনৈতিক দলগুলোকে যে সময় দিয়েছিল এবং ফল আসলো না, এখন যদি সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, আবার মিটিং হলে আবারও ধরেন কোনো সিদ্ধান্ত আসলো না, রাজনৈতিক দলগুলো মানবে? এনসিপি মানবে? প্রথমত এই পুরো সংকটটার জন্য 90% দায় এই সরকারের এবং কমিশনের। কারণ সরকার একটা সাপলুডু খেলা শুরু করেছে। আমরা সবার নানা ধরনের দ্বিমত আছে, সেগুলোকে এক ধরনের মোটামুটি কাটছাট করে আমরা একটা জায়গায় করতে করতে 96-তে গেছি, ওখানে সাপের মুখে নিয়ে আবার সরকার 3-এ নামিয়ে আনতে চাইছে। এটা তো আপনি করতে পারেন না। এই যে 7 দিনের একটা অদ্ভুত কাণ্ড সরকার করলো, মানে আপনারা বসেন, আপনার কাছে গোল দেওয়ার জন্য বল রেডি, আপনি গোল দেবেন, আপনি দলগুলোকে বলতেছেন যে তোমরা ফাউল করো। এই হচ্ছে সরকারের পরিস্থিতি। কেন এই কথাটা বলছি? এই যে দেখেন জামায়াত ইসলামের যে ল্যাঙ্গুয়েজ, এটার কথা ভাইয়া তখন বলতেছিলেন, এইটা তো আছেই, একটা টেনশন তৈরি করছে যে তারা একদিকে আলোচনার জন্য ফোন কল দেয়, আরেকবার এই যে আপনি বললেন যে জামায়াত ইসলাম উদ্যোগ নিয়েছে, জামায়াত ইসলাম তো উদ্যোগ নেওয়ার কেউ না, বা এই 9 দল যে বলছে তারাও তো উদ্যোগ নেওয়ার কেউ না, উদ্যোগ নেওয়ার কথা সরকারের। কিন্তু এই জামায়াত ইসলাম যখন আপনার 11 তারিখ সম্ভবত তাদের একটা প্রোগ্রাম আছে, এটা আবার দেখেন বিএনপির দিক থেকে প্রতিক্রিয়া কি? বিএনপি বলছে এখন যদি আমরাও রাস্তায় নামি তাহলে তো একটা মুখোমুখি সংঘর্ষ হবে। তাহলে এই যে আপনার শিরোনামের মধ্যে আছে টানাটানি, সরকারের টানাটানির মধ্যে পড়েছে। তো এই পরিস্থিতি তো সরকার তৈরি করেছে। আপনি কমিশন 2টো প্রস্তাব দিয়েছে সরকারের কাছে, কাণ্ডজ্ঞান কি বলে, 2টো প্রস্তাব আপনার কাছে আছে, আপনি ওই 2টো প্রস্তাব যাচাই বাছাই করে 2টা থেকে কম্পাইল করে একটা জায়গায় আসবেন এবং বলবেন যে এই যে ভাই আমি এটা বানাইছি। সরকার বলবে দলগুলোকে আমি এই আদেশটা বা এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে চাচ্ছি, আপনাদের লাস্ট কোনো কথা থাকলে বলেন। তখন দলগুলো বলবে এই জায়গাটা এই করতে হবে, ওই জায়গাটা ওই করতে হবে। সরকারকে আপনি দেখতে পেলেন এরকম কিছু করলো? সরকারের কাছে কমিশন প্রস্তাব দিয়েছে, দেওয়ার পরে সরকার আবার বলতেছে আপনারা বসেন। কে উদ্যোগ নেবে? এবং আপনি উদ্যোগ নিলে আমি যাব না, খুব স্বাভাবিক। উনি উদ্যোগ নিলে আমি যেতে চাইবো না, বা আমি উদ্যোগ নিলে আপনারা আসতে চাইবেন না। মাঝখানে সরকারের কাজটা কিন্তু রেফারি করা, এবং সরকার এটা বুঝতেই পারে না, এটা এই জটিলতাটা কোথায়। সরকারের কাজ রেফারিগিরি করা। রেফারি মানে আপনি নিরপেক্ষ থাকবেন কিন্তু নিষ্ক্রিয় থাকবেন না।
নিষ্ক্রিয় থাকা নিরপেক্ষ থাকা কিন্তু দুই জিনিস। ফলে আমার কাছে ক্রমশ এটা মনে হচ্ছে যে এই সরকারের ওই সিরিয়াসনেসই নাই এবং এই উপদেষ্টাদের ক্যাপাসিটিও নাই। এই এত গুরুত্বপূর্ণ, যেটা এতক্ষণ ভাই বললেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো লম্বা সময় ধরে আলাপ আলোচনা করেও কোথাও যেতে পারেনি, সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। কিন্তু এই সরকারের ভেতরে যারা আছে তাদের এই ক্যাপাসিটি নাই যে কিভাবে সবাইকে এক জায়গায় আনবে। ঐক্যমত্য কমিশনের নামে আমরা অনেক আলাপ আলোচনা করলাম, সেটা একটা পর্যায়ে গেল, এখন আবার সরকার এটা ঠেলে দিচ্ছে। আপনি সামনে হচ্ছে তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসছে, এখনও এটা আমরা সেটেল করতে পারি নাই, যেটা কিন্তু অলরেডি সেটেলড। আপনি দেখবেন দুটো সুপারিশ যদি ভালো করে যাচাই বাছাই করেন, টেকনিক্যালিটিস নিয়ে কিছু কিছু আমাদের সবার মধ্যে কিছু অবজারভেশন আছে, কিন্তু এই কেউ অস্বীকার করতে পারবে না কোনো দল। যদিও বাইরে এখন বিএনপির বক্তব্য খুবই উদ্বেগজনক। বিএনপি আমির খসরু, বিশেষত আমির খসরু মাহমুদ সাহেব যে কথাগুলো বলছেন, উনি তো পারলে এটা বলে দেন যে সালাউদ্দিন সাহেব বিএনপিকে প্রতিনিধিত্ব করেন না, পারলে এটা বলে দেন। উনি কিন্তু বলছেন যেটা আমরা উদারতা দেখিয়েছি, মানে এটা তো এক ধরনের মানে কি বলবো, এটা খুব অডাসিটি কিন্তু, যে আমরা বিএনপি উদারতা দেখিয়েছি কমিশনের ভেতরে। কিন্তু এই কথাটা তো আপনি বলতে পারেন না, মানে বলার কোনো ইয়ে নেই। সমস্ত দল একমত হয়েছে, আপনার কিছু বক্তব্য আছে, অন্য দলের আছে, অন্য দলের আছে, এই সবগুলো মিলে কিন্তু আপনি যদি সুপারিশটা ভালো করে যাচাই বাছাই করেন, এখানে প্রায় সব কোনো দলেরই 100% কোনো কথা নেওয়া হয় নাই, কিন্তু সব দলেরই, বিশেষত এই তিন দলেরই সব কথারই রিপ্রেজেন্টেশন এখানে আছে। এখানে আদেশের কথা আছে, এখানে গণভোটের কথা আছে, এবং এখানে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা আছে। সিম্পল আলোচনাটা শুধু নোট অফ ডিসেন্ট এবং হচ্ছে আপনার বাধ্যতামূলক কিভাবে করা যাবে গণভোটকে, যেটা সালাউদ্দিন ভাই কিন্তু বলে এসেছেন কমিশনের সবার পুরো জাতিকে সাক্ষী রেখে উনি বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত। তাকে যখন আপনারা প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে গণভোট যদি পরে সংসদ না মানে, বলছে এটা তো প্রশ্নই আসে না, কারণ গণভোট মানেই হচ্ছে এটা চূড়ান্ত। কিন্তু এখন দেখেন বিএনপির তরফ থেকে কি বলা হচ্ছে, কিসের গণভোট, গণভোটের কোনো বিধান নাই। গণভোটের বিধান নাই দেখেই সালাউদ্দিন আহমেদি, আমি বারবার ওনার রেফারেন্সটা কেন দিই, কারণ আমরা বললে এটা খুব গ্রহণযোগ্য হয় না, তো উনি বললে তো যেহেতু উনি সিজন পলিটিশিয়ান, উনি বললে সেটাই চূড়ান্ত কথা হয়। উনি বলেছেন যে আপনার সংবিধানে কিছু বিশেষ ক্ষেত্রে গণভোটের বিধান আছে, কিন্তু আপনার জাতির সামনে গণভোট হবে না সেটা বলছে না তারা। একই দিন না আপনি দেখেন বলছে যে গণভোটের কোনো বিধান নাই, নির্বাচনের দিন করেন আর আগে করেন, এটা কোনো মিনিংলেস, এগুলো বলতেছেন আমির খসরু মাহমুদ বলতেছেন, এবং এটা ইকো করা হচ্ছে আরেকটু মহানগর পর্যায় থেকে। তো উনি কিন্তু বলেছেন যে গণভোট জাতীয় প্রশ্নে যে কোনো সময় করার সুযোগ আছে, এটা আপনার সংবিধানে থাকুক বা না থাকুক। সংবিধানে তো সব লেখা থাকে না, আপনি তো আর প্রেডিক্ট করতে পারেন না যে আগামী 5 বছর পরে আপনার জাতির সামনে কি ধরনের পরিস্থিতি আসবে। ফলে সেই ধরনের পরিস্থিতিতে যদি সরকার, শুধু দল বা শুধু প্রশাসন মিলে সিদ্ধান্ত নিতে না পারেন, তখন আপনার জনগণকে ডাকতে হবে, এটাই গণভোট। তো এই গণভোটের মানে বিএনপি যদি গণভোট না বুঝে, বিএনপির ইতিহাসে সাথে দুইবার গণভোট জড়িত আছে, একবার জিয়াউর রহমান সাহেবের সময়, আরেকবার বেগম খালেদা জিয়ার সময়, এখন বিএনপি এর বিরোধিতা করছে। এস এম শাহরিয়ার কবির, কবি ও চিন্তক ফরহাদ মজহার একটা কথা বলেছেন একটা সেমিনারে, যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন স্বার্থকে রক্ষা করে, তাই তাদের মধ্যে মতৈক্য হবে না। জামায়াত আসলে কোন কর্পোরেশনের স্বার্থকে রক্ষা করে? রাজনৈতিক দলগুলো কি আসলে একসাথে হতে পারবে, মানে যদি প্রধান উপদেষ্টা ডাকেন বা সরকারের তরফ থেকে ডাকা হয়? আপনারা যে ফোন করেছিলেন সেটা তো খুব একটা কাজ হলো না। দেখেন, আমার ভাই প্রথমে একটা কথা বলছেন, আমি একটু বলতে চাই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই ধরনের কোনো কথা বলেননি। আর নায়েবে আমির সাহেব যেটা বলছেন সেটা যদি আমার ভাইকে আঘাত করে থাকে, আমি তো আমি বলতে পারি, মাপ চাইতে পারি, আমি ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলতে পারি, এই এতটুকুই আমি বলতে পারি। কিন্তু কথাটা যদি যুক্ত করেন, আপনি বললেন আপনার ভাই যদি কষ্ট পেয়ে থাকে, আপনারা ক্ষমা চাইলে সবসময় একটা যদি যুক্ত করে ক্ষমা চান। প্লিজ বলেন, প্লিজ বলেন। শোনেন, বোন বলি, যদি বলি কি কারণে, শোনেন, দুইটা জিনিসকে দুই রকম ভাবে কি করা যায়, মিনিং করা যায়। যেমন ছোটবেলায় কনডেন্স মিল্ক, আমি জানি না আপনারা খেয়েছেন, কনডেন্স মিল্ক খাওয়ার জন্য আমি খুব বাসায় মের খেয়েছিলাম, কারণ কনডেন্স মিল্ক খাইতে গেলে ওর মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে বাঁকা করে খাইতে হতো। মা সবসময় বলতো চামচ থাকতে এই কাজ করতে হবে, কারণ আমাদের কাজ ছিল চট করে আঙ্গুলটা ঢুকাই দিব, দিয়ে তুলে নিয়ে মুখে নিয়ে দৌড়। কেন? সকালে তো খাইতাম আর চায়ে খাইতাম, অন্য সময় তো খেতে দিতেও না। তো হয়তো উনি এই মিনিংটা করে বলছেন, দেখেন আমাদের আঙ্গুলটা বাঁকা করে ঘি খাইতে বলেন না, তার মানে বলতে চেয়েছেন রূপক অর্থে আন্দোলনে আমাদের আসতে বাধ্য করেন না। কারণটা কি দেখেন, আপনি যদি সনদের ভিত্তিতে গণভোট না দেন এবং গণভোটের ভিত্তিতে ইলেকশন না দেন, আপনি যদি বারবার, এই যে একটু আগে আমার ভাই বললেন, ঠিক বললেন, আজকে মহাসচিবও বলছেন সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই, তাহলে সংবিধানে আছে আগামী 5 বছর পরে ইলেকশন, আপনি 29 পর্যন্ত অপেক্ষা করেন। বিএনপির মহাসচিব যদি বলেন যে এই সংবিধান অনুযায়ী ইলেকশন করতে হবে, তাহলে 29 সালের আগে উনি ইলেকশন চাইতেই পারেন না, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই।
এবং এই ব্যবস্থা যেহেতু নাই, যেহেতু এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, উনি এটা চাইতেই পারেন না। এটা তো নির্বাচিত সরকার না, আপনি কেন বলছেন যে সংবিধান অনুযায়ী 5 বছর পরে ইলেকশন? এটা কি ইলেক্টেড গভর্নমেন্ট? কারণ আমরা বলতেছি বারবার এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট, কনস্টিটিউশনের সরকার না, এই কনস্টিটিউশন নাই, এই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে 36শে জুলাই। আমরা নতুন বন্দোবস্তর ভিত্তিতে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে চাই। বিএনপি বারবার বলতেছে না সংবিধান আছে। যদি সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে, 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানি, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন? গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না। এই সরকার সব কিছু কি করতেছেন? সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়। কার জন্য এই সরকারকে বসাইছে? তো এই জনগণ। তা আমরা কেন বলতেছি আঙ্গুল বাঁকা করার? এটাকে অন্যভাবে মিনিং করার কোনো সুযোগ নাই। সেই জন্য বলছি, যদি উনি তারপরও মনে করেন যে না উনি হয়তো স্পুন দিয়ে খেয়ে অভ্যস্ত, আঙ্গুলটা খারাপ লাগতেছে, সেই জন্যই বলছি উনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ওনার তরফ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আপনার কথাতে বলি, কর্পোরেটের স্বার্থ না, স্বার্থ হচ্ছে জনগণের। আমরা আন্দোলন কেন ডাকতেছি সেটা হচ্ছে জুলাই সনদ ছাড়া কোনো ইলেকশন হতে পারে না। আগে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে, গণভোটের ভিত্তিতে ইলেকশন হতে হবে, এটা পরিষ্কার। কারণ কনস্টিটিউশন নেই, কনস্টিটিউশনের মধ্যে অন্তর্বর্তী সরকার নাই, কনস্টিটিউশনের মধ্যে আপনার গণভোটের বিধান নাই, কনস্টিটিউশনের মধ্যে আগামী ইলেকশন কিভাবে করবেন তারও বিধান নাই। সো আপনি যে অলিখিত সংবিধানের মধ্যে আসছেন সেটাকে স্বীকার করেন, করে গণভোটের কাছে যান। আর উদারতা দেখানা কখনো আপনি বৃহৎ দল, আপনি যদি ভাবেন যে আমি ক্ষমতায় চলে যাবো সেই জন্য কারোর সাথে বসবো না। একজন তো ডাক দিচ্ছে, ছোট ভাই যদি বড় ভাইকে ডাক দেয় তো বড় ভাই বলতে পারে তুই এত বড় বেয়াদব ছোট ভাই, তুই আমাকে ডাক দিলি। আরে ভাই আপনি উল্টা বলেন, ঠিক আছে তোমার ডাক দেওয়ার দরকার না, বলো কোথায় বসবো, আমি তোমাকে ডাক দিচ্ছি। কোথায়? বিএনপি তো কাউকে ডাক দিচ্ছে না। জি জি। তো আপনি একদিকে বলতে জামাতের ডাক দেওয়ার অধিকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার অধিকার আছে, তুমি ডাক দাও, তুমি ডাক দাও। তুমি কোন কর্পোরেট মানে যদি ইন্ডিয়া হয়ে যায় সেটা তো আমরা বিএনপির কাছে ইনশাল্লাহ সেটা আশা করবো না, এবং বিএনপি এটা করবেও না ইনশাল্লাহ।